ইন্ডিয়ার তেলুগু রাজ্যের মুভিগুলো বরাবরই মাস মাসালা টাইপ মুভি হয়ে থাকে। সেগুলো সব ধরনের দর্শকদের জন্য বানানো হয়, যাতে দর্শকরা হলে গিয়ে ভালো একটা সময় প্রচুর উত্তেজনার সাথে কাটাতে পারে। এমনই একটি প্রচুর হাইপড হওয়া মুভি হচ্ছে পুষ্পা দ্য রাইজ। মুভিটি 2021 সালে ইন্ডিয়াতে রিলিজ হয়। এখন শুধুমাত্র এর প্রথম পার্ট রিলিজ হয়েছে, দ্বিতীয় পার্টটি আরও বেশ কিছুদিন পর রিলিজ হবে। মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 8/10 এবং 92% গুগল ইউজার মুভিটি পছন্দ করেছে। মুভিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা। এই মুভিতে পুষ্পা এমন একটা ক্যারেক্টার যেটি কোনো সময় কারো কাছে মাথা নত করে না। সে সব সময় নিজের মর্জিতে চলে। পুষ্পার এই স্বভাব শেষ পর্যন্ত পুষ্পাকে কোথায় নিয়ে যায় তা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পদ্মপাতা ইউটিউব চ্যানেলে। চলুন শুরু করি আজকের এই এক্সপ্লেনেশন ভিডিও। গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় জাপানে একটি প্রচলিত রীতি হচ্ছে বিয়ের পর কনে পক্ষকে দামি উপহার দেওয়া। এমন একজন তার কনেকে দামি একটি বাদ্যযন্ত্র গিফট করে। এটি একটি বিশেষ কাঠ দিয়ে তৈরি হওয়া বাদ্যযন্ত্র, যার দাম অনেক বেশি। আর এই গল্প এগিয়েছে এই কাঠকে ঘিরেই। এই কাঠের নাম লাল চন্দন। এই লাল চন্দন কাঠ জাপানে উৎপাদন হয় না, এটি পুরো পৃথিবীতে শুধুমাত্র দক্ষিণ ভারতের শেষালাচাল জঙ্গলেই পাওয়া যায়। দক্ষিণ ভারত থেকে স্মাগলিং করে এগুলো প্রথমে চায়না নিয়ে যাওয়া হয়, এরপর চায়না থেকে জাপান নিয়ে যাওয়া হয়। জঙ্গল থেকে মাদ্রাজ পোর্ট পর্যন্ত কাঠগুলোকে ট্রাকে নিয়ে যাওয়া হয়। আইন অনুযায়ী এই জঙ্গল থেকে কাঠ কাটা অবৈধ, কিন্তু তবুও স্মাগলিং চলছেই। আর এই জঙ্গল থেকেই শুরু হয় এই মুভির গল্প। এখানে আমরা মুভির প্রধান চরিত্র পুষ্পাকে দেখতে পাই। তার পুরো নাম পুষ্পারাজ। এখানে পুষ্পা একটি ট্রাক নিয়ে যাচ্ছে আর পুলিশ তার পিছু পিছু ছুটছে। কিছুক্ষণ পর পুষ্পা ট্রাক থামিয়ে পুলিশকে ঘুষ দিয়ে তার রাস্তা ক্লিয়ার করতে চায়, কিন্তু পুলিশ রাজি হয় না। সেখানে পুলিশের সাথে পুষ্পার মারামারি বাঁধে। এরপর পুলিশ পুষ্পাকে হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে তোলে। গাড়িতে পুষ্পা বলে, তোমরা কি ভেবেছ আমি কি তোমাদের সবাইকে 1 লক্ষ টাকা দেব? না, আমি তোমাদের প্রত্যেককে 1 লক্ষ টাকা করে দেব। এত টাকার কথা শুনে পুলিশ গাড়ি থামিয়ে দেয় এবং পুষ্পাকে ছেড়ে দেয়। এরপর মুভিতে ফ্ল্যাশব্যাকে 1 বছর আগের কাহিনী দেখানো হয়, যেখানে পুষ্পা একটি কাঠের ফ্যাক্টরিতে কাজ করছিল। কাজের ফাঁকে পুষ্পা ফ্যাক্টরির বাইরে একটি চেয়ারে পায়ের উপর পা তুলে রাজার মতো চা খাচ্ছিল। তখন ফ্যাক্টরির মালিক চলে এসেছিল, কিন্তু পুষ্পা তাকে দেখেও পা নামায় না। ব্যাপারটা মালিকের পছন্দ হয় না। তখন ফ্যাক্টরির ম্যানেজার এসে পুষ্পাকে বলে মালিককে সম্মান দেখিয়ে তার পা নামানোর উচিত ছিল। পুষ্পা বলে, এখানে আমাকে কাজ করার জন্য টাকা দেওয়া হয় নাকি সম্মান দেখানোর জন্য? ম্যানেজার বলে, এখানে থাকতে হলে ভদ্রভাবে থাকতে হবে, এসব এখানে চলবে না। তখন পুষ্পা বলে, আমি তো নিজেকে বদলাতে পারবো না, তাহলে চাকরিটাই ছেড়ে দেই। এরপর ম্যানেজার তাকে পাওনা টাকা বুঝিয়ে দিলে পুষ্পা কিছু টাকা রেখে বাকি টাকা ফেরত দিয়ে বলে, এই টাকাটা মালিককে দিও, যেন সে এই টাকা দিয়ে সম্মান কিনে নেয়। এরপর পুষ্পা সেখান থেকে চলে যায়। তখন কেশব নামে একজন শ্রমিক পুষ্পার কথায় ইমপ্রেস হয়ে সেও চাকরি ছেড়ে দিয়ে পুষ্পার পেছন পেছন যায়। এর পরদিন সকালে পুষ্পা ঘুমিয়েছিল। তখন তার বাসায় একজন পাওনাদার আসে, যার কাছ থেকে গত বছর তারা কিছু ঋণ নিয়েছিল। কিন্তু সেই ঋণ পরিশোধ করতে না পারায় পাওনাদার পুষ্পার মাকে এবং পুষ্পাকে প্রচণ্ড রকম বকাঝকা করতে থাকে। পরে পুষ্পা তাদের মহিষটাকে বিক্রি করে দেয় আর টাকা পাওনাদারকে দিয়ে দেয়। পাওনাদার যখন চলে যেতে নেয় তখন পুষ্পা বলে, তোমার সাথে হিসাব নিকাশ এখনো শেষ হয়নি। গতকাল যখন তুমি আমাদের বাড়িতে এসে বকাঝকা করছিলে তখন সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। এখন তোমাকে সে সকল মানুষের কাছে গিয়ে বলতে হবে আমি টাকা পরিশোধ করেছি। পাওনাদার এটি করতে চায় না। তখন পুষ্পা তাকে মেরে সকলের বাসায় বাসায় গিয়ে তাকে দিয়ে কথাটা বলায়। এরপর পুষ্পা বড় কাজের সন্ধানে যাওয়ার জন্য একটি গাড়িতে ওঠে। তখন একজন লোক বলে, ওই দিকে যেও না, ওই কাজ বেআইনি এবং ঝুঁকিপূর্ণ। পুষ্পা তবুও গাড়িতে ওঠে। গাড়িতে আরও অনেক শ্রমিক ছিল। গাড়িটি তাদেরকে একটি জঙ্গলের কাছে গিয়ে নামিয়ে দেয়। আর এটাই হলো সেই সেচালাচাল জঙ্গল। এখানে শ্রমিকরা লাল চন্দন কাঠ কাটতে এসেছে। পুষ্পাও সব শ্রমিকদের সাথে কাঠ কাটছিল। হঠাৎ জঙ্গলের কাছে পুলিশের গাড়ি আসে। শ্রমিকরা আগে থেকেই জঙ্গলের বাইরে একজনকে রেখেছে পাহারা দেওয়ার জন্য।
সে পুলিশের গাড়ি দেখা মাত্র শীষ বাজিয়ে সবাইকে সতর্ক করে দেয়। তখন সব শ্রমিক কাঠ ফেলে পালাতে শুরু করে। পুষ্পা সবাইকে পালাতে দেখে বলে, তোমরা আসলে শ্রমিক নামে কলঙ্ক। এত কষ্ট করে কাজ করে সামান্য কয়েকজন পুলিশের ভয়ে সব ফেলে পালাচ্ছ। আমার কাছে একটা প্ল্যান আছে, এটাতে সবার লাভ হবে। কিছুক্ষণ পর সেখানে পুলিশের গাড়ি এসে থামে। এখানে ডিএসপি গোবিন্দকে দেখানো হয়। ডিএসপি গোবিন্দ শ্রমিকদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? শ্রমিকরা বলে তারা এখানে ছাগল চড়াতে এসেছে। কিন্তু পুষ্পা পুলিশকে সত্য বলে দেয় যে ওরা এখানে কাঠ কাটতে এসেছে, আর পুলিশ আসার আগেই কাঠ লুকিয়ে ফেলেছে, কারণ সে পুলিশদেরকে সম্মান করছে। যদি সম্মান না করত তাহলে পুলিশদের সামনেই কাঠ নিয়ে যেত। ডিএসপি গোবিন্দ এসব শুনে রাগে পুষ্পার কলার চেপে ধরে বলে, কাঠ কোথায় লুকিয়েছ? পুষ্পা ডিএসপির সাথে মজা করে। তা দেখে বাকি সব শ্রমিকরা হাসতে থাকে। তখন ডিএসপি পুষ্পার মাথায় গান রাখে, আর সাথে সাথে অন্যান্য সব শ্রমিকরা কুড়াল নিয়ে এগিয়ে আসে। তখন পুষ্পা ডিএসপি গোবিন্দকে বলে, আপনি একবারে একটি গুলি চালাতে পারবেন, আর আমি একবারে 60টি কুড়াল চালাবো। তখন কার বেশি ক্ষতি হবে ভেবে দেখুন। তখন একজন পুলিশ ডিএসপিকে বলে, এখন এখান থেকে চলে যাওয়াই ভালো, কারণ পুলিশদের থেকে শ্রমিকদের সংখ্যা অনেক বেশি। শ্রমিকদের কাছে পুলিশ হেরে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় পুষ্পা কাঠগুলোকে দড়ি দিয়ে বেঁধে গাছের উপরে ঝুলিয়ে রেখেছিল, তাই পুলিশ সেগুলো দেখতে পায়নি। পুলিশ চলে যাওয়ার পর পুষ্পা দড়িগুলো কেটে দিয়ে কাঠগুলো নিচে নামায়। এভাবে তারা প্রতিদিন বেআইনিভাবে জঙ্গল থেকে কাঠ কাটতে থাকে। জঙ্গলে কাঠ কাটার সময় কেশব আর পুষ্পার ভালো সম্পর্ক তৈরি হয়। তখন থেকেই সে সবসময় পুষ্পার সাথেই থাকে। একদিন কাঠ কাটা শেষে শ্রমিকরা কাঠগুলো ট্রাকে তুলছিল। সেই সময় ডিএসপি গোবিন্দ ফোর্স নিয়ে জঙ্গলে চলে আসে। পুলিশ সবাইকে আত্মসমর্পণ করতে বলে, আর এইবার ডিএসপি অনেক বেশি পুলিশ নিয়ে এসেছিল। তখন পুষ্পা একটি পাথর নিয়ে ডিএসপির দিকে ছুঁড়ে মারে, আর সাথে সাথেই বাকি শ্রমিকরাও পাথর ছুটতে শুরু করে। কিছুক্ষণ পর পুলিশ গুলি চালালে শ্রমিকরা ভয়ে পালাতে শুরু করে, কিন্তু পুষ্পা সবার সাথে না পালিয়ে কাঠ ভর্তি করা ট্রাক নিয়ে পালিয়ে যায়। পুলিশ পুষ্পার পিছু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর ট্রাক গায়েব হয়ে যায়, আর পুষ্পা একা পুলিশের গাড়ির সামনে চলে আসে। পুলিশ গাড়ি থামিয়ে পুষ্পার কলার চেপে ধরে জিজ্ঞাসা করে, ট্রাক কোথায়? পুষ্পা বলে, আপনার কি আমার কলার ধরা ছাড়া আর কোনো কাজ নেই? চলুন থানায় গিয়ে কথা বলি। এটা বলেই সে নিজেই পুলিশের গাড়িতে উঠে বসে। এরপর থানায় পুলিশ পুষ্পাকে বেঁধে প্রচুর মারধর করছে। পুলিশ পুষ্পাকে বলে, ট্রাক কোথায় লুকিয়েছ? পুষ্পা বলে, আমি বলে দিলে মালিক আমাকে ছাড়বে না। পুলিশ জিজ্ঞাসা করে, কে তোমার মালিক? পুষ্পা বলে, কে আবার? আমি নিজেই। অন্য কারো ক্ষমতা নেই আমার মালিক হবে। পুলিশ রেগে গিয়ে পুষ্পাকে আরও মারতে থাকে। পুলিশরা মারতে মারতে হাঁপিয়ে গেলেও তবুও পুষ্পা মুখ খুলে না। এরপর একজন পুলিশ এসে পুষ্পাকে তার নাম জিজ্ঞেস করে। পুষ্পা তার নাম বললে পুলিশ তাকে তার সান নেম জিজ্ঞেস করে। পুষ্পা কোনো উত্তর দেয় না। তখন পুলিশটি পুষ্পাকে কষ্ট দেওয়ার জন্য বারবার তার বাবার নাম জিজ্ঞেস করে। সে পুষ্পাকে বলে, আমরা সবাই আমাদের বাবার নাম জানি, তুই তোর বাবার নাম জানিস না? পুষ্পা একদম চুপ হয়ে যায়। গল্প ফ্ল্যাশব্যাকে পুষ্পার ছোটবেলায় চলে যায়। পুষ্পা তার মায়ের সাথে স্কুলে ভর্তি হতে গিয়েছে। তখন শিক্ষক পুষ্পার বাবার নাম জিজ্ঞেস করে। পুষ্পা তার বাবার নাম বলে। তখনই পুষ্পার সৎ ভাই এসে বলে, বাবার নাম শুধু বৈধ বাচ্চারাই পায়, অবৈধ বাচ্চাদের সাথে কোনো বংশ পরিচয় থাকে না। এরপর সে পুষ্পাকে ডেকে বলে, তোর কোনো বংশ পরিচয় নেই, তাই আজ থেকে নিজের নাম শুধু পুষ্পারাজ বলবি। এ সময় ছোট পুষ্পার চেহারায় কষ্ট ও রাগের ছাপ স্পষ্ট দেখা যায়। এরপর গল্প বর্তমানে চলে আসে। পুলিশরা পুষ্পাকে খাবার খাওয়ানোর জন্য থানার বাইরে নিয়ে আসে। সেখানে একটি গাড়িতে কয়েকজন লোক আসে। এরা লাল চন্দন কাঠের স্মাগলার। পুষ্পা এদের হয়েই কাজ করে। এই লোকটির নাম জলি রেড্ডি। জলি মদ ও মেয়েদের নেশায় আসক্ত। মেয়ে ছাড়া তার কোনো রাতই কাটে না। এর নাম জাগ্গা রেড্ডি। 3 ভাইয়ের মধ্যে জাগ্গা বেশি বুদ্ধিমান। স্মাগলিংয়ের সব হিসাব নিকাশ তার হাতেই থাকে। আর এই জনের নাম কন্ডা রেড্ডি।
কন্দা রেড্ডি এক লোকাল গ্যাংয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বোম ব্লাস্ট করতে গিয়ে নিজের ডান হাত হারায়। এরপর থেকে সে এক হাতেই বিজনেস সামলাচ্ছে। জলি রেড্ডি ও জাগ্গা রেড্ডি এসেছে পুষ্পার সাথে কথা বলতে। জাগ্গা পুষ্পার প্রশংসা করে, কারণ এত মার খাওয়ার পরও পুষ্পা মুখ খোলেনি। তখন পুষ্পা বলে, পুলিশের কাছে মুখ খুলে কি লাভ, এরা তো সারা বছরে 7,000 টাকাও তো কামায় না। লাভ তো হবে তখন যখন আপনাদের সামনে মুখ খুলব। তখন জলি রেড্ডি রেগে গিয়ে বলে, আমাদের মাল কোথায় সেটা বলার জন্য আমাদের কাছ থেকেই টাকা নিবি? জাগ্গা রেড্ডি জলিকে থামিয়ে পুষ্পাকে জিজ্ঞাসা করে সে কত টাকা নিবে। পুষ্পা 5 লক্ষ টাকা চায় আর উকিল ডেকে বেল করিয়ে দিতে বলে। এরপর পুষ্পা জাগ্গা ও জলি রেড্ডিকে নিয়ে একটা কুয়ার কাছে যায়। পুষ্পা ট্রাক সহ সব কাঠ ওই কুয়ার ভিতর লুকিয়ে রেখেছিল। কাঠ পাওয়ার পর ওরা পুষ্পাকে 5 লক্ষ টাকা দিয়ে চলে যায়। আসার সময় পুষ্পা ও কেশব ওদের গাড়িতে এসেছিল, কিন্তু যাওয়ার সময় তারা গাড়িতে উঠতে গেলে জলি তাদেরকে নেয় না। এতে পুষ্পা অনেক অপমানিত বোধ করে। তাই পুষ্পা কেশবকে বলে ওই 5 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে। এরপর গাড়ি নিয়ে পুষ্পা তার মায়ের সাথে দেখা করতে আসে। এরপর একদিন পুষ্পা এবং কেশব কন্দা রেড্ডির সাথে দেখা করতে যায়। সেখানে কন্দা রেড্ডি তার কিছু লোকদের মারছিল, কারণ ওরা কাঠ নিয়ে যাওয়ার সময় পুলিশ ওদের ট্রাক আটক করেছে। তখন পুষ্পা কন্দা রেড্ডিকে বলে তার কাছে পুলিশকে ফাঁকি দিয়ে ট্রাক নিয়ে যাওয়ার একটা আইডিয়া আছে। তখন জলি রেড্ডি পুষ্পাকে ধমক দেয়। তখন জাগ্গা রেড্ডি জলিকে থামিয়ে দিয়ে কন্দা রেড্ডির সাথে পুষ্পার পরিচয় করিয়ে দেয়। কন্দা রেড্ডি আইডিয়া শুনতে চাইলে পুষ্পা সবার সামনে বলবে না বলে। তাই সবাইকে রুম থেকে বের করে দিয়ে পুষ্পা কন্দা রেড্ডিকে তার আইডিয়া বলে। পুষ্পা দুধের কন্টেনারকে 2 ভাগে ভাগ করে নিচে কাঠ লুকিয়ে রেখে উপরে দুধ নিয়ে যাওয়ার কথা বলে। পুষ্পার এই আইডিয়া কন্দার অনেক পছন্দ হয়, তাই কন্দা রেড্ডি পুষ্পাকে তার কাঠ পার করার দায়িত্ব দেয়। বিনিময়ে পুষ্পাকে প্রতি কোটিতে 5 লক্ষ টাকা দিতে চায়, কিন্তু পুষ্পা বলে তার 5 লক্ষ টাকা লাগবে না, তার মুনাফার 4% দিলেই হবে। তখন কন্দা ও জাগ্গা রেড্ডি বলে, এটা তো তুমি বোকামি করলে, 4%-এ তো 4 লক্ষ টাকা হয়, 1 লক্ষ টাকা তো তোমার লোকসান হবে। পরে কেশব বলে, তুমি এটা কি করলে, 5 লক্ষের বদলে 4% নিয়েছো, এতে তো লস হয়ে গেল। তখন পুষ্পা বলে, 5 লক্ষ টাকা নিলে তাদের সাথে আমার মালিক শ্রমিক সম্পর্ক হতো, কিন্তু 4% হওয়াতে এখন আমি তাদের পার্টনার, সমানে সমান। এরপর পুষ্পা দুধের ট্রাকে দুধ ভরানোর জন্য যায়। সেখানে পুষ্পা একটি মেয়েকে দেখতে পায়। এই মেয়েটির নাম শ্রীভাল্লি। পুষ্পা তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে, কিন্তু শ্রীভাল্লি তার দিকে ফিরেও তাকায় না। পুষ্পা প্রতিদিন শ্রীভাল্লির আশেপাশে ঘুরঘুর করে আর অপেক্ষা করে শ্রীভাল্লি তার দিকে তাকাবে, কিন্তু শ্রীভাল্লি কোনোদিন পুষ্পার দিকে তাকাই না। এতে পুষ্পা প্রতিদিন আশাহত হয়। এদিকে পুষ্পার প্ল্যান অনুযায়ী লাল চন্দন কাঠের পাচার কাজ ভালোভাবেই চলছিল, কিন্তু একদিন ডিএসপি গোবিন্দ তাদের এই চোরাকারবারি ধরে ফেলে। চেকপোস্টে দুধের ট্রাক আটকিয়ে গোবিন্দ কন্দা রেড্ডির 2 জন লোককে থানায় নিয়ে যায়। এদের মধ্যে একজন ছিল শ্রীভাল্লির বাবা। ডিএসপি ওদের মারধর করলে ওরা বলে পুষ্পা ওদেরকে দিয়ে এসব কাজ করাচ্ছে। তখন ডিএসপি গোবিন্দ বলে, এতদিন তোমরা পুষ্পার হয়ে কাজ করেছ, আজ থেকে আমার হয়ে কাজ করবে, তাহলে তোমাদেরকে ছেড়ে দেব। এরপর একদিন শ্রীভাল্লি তার বান্ধবীদেরকে নিয়ে সিনেমা দেখতে এসেছে। তাদের কাছে টাকা কম ছিল, তাই তারা টিকিট কিনতে পারছিল না। তখন কেশব এসে তাদেরকে 1000 টাকা দিতে চায়। বিনিময়ে শ্রীভাল্লিকে পুষ্পার দিকে তাকিয়ে হাসতে হবে। শ্রীভাল্লি প্রথমে রাজি না হলেও ওর বান্ধবীরা ওকে বুঝিয়ে রাজি করায়। পরের দিন কেশব পুষ্পাকে নিয়ে মন্দিরে যায়। শ্রীভাল্লির বান্ধবীরাও শ্রীভাল্লিকে সেখানে নিয়ে যায়। শ্রীভাল্লি পুষ্পার দিকে তাকিয়ে ইচ্ছার বিরুদ্ধে হলেও একটু হাসে। এটা দেখে পুষ্পা অনেক খুশি হয়। সাথে সাথেই পুষ্পা শ্রীভাল্লির সাথে কথা বলতে যায়। পুষ্পা শ্রীভাল্লির কাছে গিয়ে বলে, তুমি আমাকে পছন্দ করো তাই না? শ্রীভাল্লি বলে, ছি ছি ছি, আমি কেন তোমাকে পছন্দ করব? পুষ্পা জিজ্ঞেস করে, তাহলে আমাকে দেখে হাসলে কেন? শ্রীভাল্লি বলে, হাসার জন্য টাকা দিয়েছে তাই হেসেছি। আমি তোমার দিকে তাকাই না বলে তুমি পাগল হয়ে যাচ্ছিলে, তাই তোমার বন্ধু কেশব আমাদের টাকা দিয়েছিল তোমার দিকে তাকিয়ে হাসার জন্য। এটা শুনে পুষ্পা কেশবের উপর অনেক রেগে যায়, কারণ কেশব তার সম্মানের ফালুদা বানিয়ে দিয়েছে। পুষ্পা কেশবকে বলে, আমাকে কি জলি রেড্ডির মতো মনে হয় যে টাকা দিয়ে ভালোবাসা কিনে নেব? কিন্তু একটু পর পুষ্পা কেশবকে বলে, বদনাম যখন হয়ে গিয়েছি তাহলে শ্রীভাল্লিকে আরও 5000 টাকা দে আর বল আমাকে চুমু খেতে।
এরপর সিন চেঞ্জ হয়, একজন লোককে দেখানো হয়। লোকটির নাম মঙ্গল শ্রীনু। মঙ্গল শ্রীনু এই স্মাগলিং সিন্ডিকেটের বস। লালচন্দন যে কেউ কাটতে পারে, কিন্তু সবাই পাচার করতে পারে না। একমাত্র মঙ্গল শ্রীনুই 15টি চেকপোস্ট পার করে লালচন্দন কাঠকে আসল জায়গায় পৌঁছাতে পারে। শ্রীনু তার সব কাঠ নিয়ে কোন্ডারেড্ডির কাছে এসেছে। সে তার কাঠগুলো কিছুদিনের জন্য কোন্ডারেড্ডির গোডাউনে রাখতে চায়, কারণ শ্রীনুর বিজনেস পার্টনারের সাথে তার কিছু ঝামেলা হয়েছে। তাই শ্রীনু তার কাঠ কিছুদিন লুকিয়ে রাখতে চায়। কিন্তু গোডাউনের দেখাশোনার দায়িত্ব জলি রেড্ডির। সে সারাদিন মেয়ে নিয়ে পড়ে থাকে। পুলিশ জলিকে যে কোনো সময় মেয়ে ঘটিত ঝামেলায় ফাঁসিয়ে দিয়ে গোডাউনের খোঁজ নিয়ে নিতে পারে। তাই জলির ভরসায় এতগুলো কাঠ শ্রীনু রাখবে কিনা তা নিয়ে সে দ্বিধায় পড়ে। তখন কোন্ডা রেড্ডি শ্রীনুকে চিন্তা করতে নিষেধ করে। সে শ্রীনুকে পুষ্পার কথা বলে। কোন্ডা বলে, যেদিন থেকে পুষ্পা কাজ করছে সেদিন থেকে এখন পর্যন্ত এক টুকরো কাঠও পুলিশ ধরতে পারেনি। তখনই সেখানে পুষ্পা এন্ট্রি করে। কোন্ডা রেড্ডি পুষ্পাকে কাঠের দায়িত্ব দিয়ে বলে, এগুলো মঙ্গল শ্রীনুর কাঠ, সে যেন নিজের জান দিয়ে হলেও এগুলোর খেয়াল রাখে। এরপর মঙ্গল শ্রীনু চলে যায়। মঙ্গল শ্রীনু চলে যাওয়ার পর কোন্ডা রেড্ডি খেয়াল করে শ্রীনু তার বিজনেস পার্টনারকে সেখানে মাটিতে জ্যান্ত পুঁতে রেখেছে। লোকটি মাটির নিচে নড়াচড়া করছিল, তাই কোন্ডা রেড্ডি তাকে গুলি করে মেরে ফেলে। এরপর সিন আবার চেঞ্জ হয়। পুষ্পা গাড়ি নিয়ে শ্রীভাল্লির জন্য অপেক্ষা করছে। চুমু খাওয়ার জন্য সে শ্রীভাল্লিকে 5,000 টাকা দিয়েছে। শ্রীভাল্লি চুমু খেতে রাজি ছিল না, কিন্তু ওর বান্ধবীরা ওকে জোর করে পুষ্পার কাছে নিয়ে যায়। শ্রীভাল্লি পুষ্পাকে বলে সে শুধু গালে চুমু দিবে। পুষ্পা বলে, শুধু গালে চুমু দেওয়ার জন্য 5,000 টাকা? যদিও শ্রীভাল্লি চুমু দিতে রাজি হয়, কিন্তু পুষ্পা চুমু দেওয়ার জন্য কাছে যেতেই সে কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে শ্রীভাল্লি বলে সে প্রথম কিস তার স্বামীকে করতে চেয়েছিল। শ্রীভাল্লির কান্না শুনে তার বান্ধবীরা এসে পুষ্পার উপর চেঁচামেচি করতে থাকে আর শ্রীভাল্লিকে নিয়ে চলে যায়। শ্রীভাল্লি চলে যাওয়ার পর পুষ্পা কেশবকে বলে, চুমু খাওয়ার জন্য যদি ওর স্বামী হতেই হয় তবুও এই 5,000 টাকা আমি উসুল করেই ছাড়ব। এরপর পুষ্পা গোডাউনে চলে যায়। সেখানে গিয়ে দেখে সব কাঠ গোডাউনের বাহিরে পড়ে আছে আর গোডাউন তালা লাগানো। শ্রমিকদের জিজ্ঞেস করে তালা কে লাগিয়েছে। শ্রমিকরা বলে তালা জলি রেড্ডি লাগিয়েছে। পুষ্পা তালা ভেঙে গোডাউনে ঢুকে দেখে জলি একটি মেয়েকে সেখানে আটকে রেখেছে। পুষ্পা কেশবকে বলে মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে। কিছুক্ষণ পর জলি সেখানে আসে। জলির সাথে পুষ্পার অনেক ঝামেলা হয়। জলি পুষ্পাকে মারতে থাকে। তখনই কোন্ডা রেড্ডি পুষ্পাকে ফোন করে বলে পুলিশ গোডাউনের ব্যাপারে জেনে গেছে। সে পুষ্পাকে কাঠগুলো সরাতে বলে, নয়তো কোটি কোটি টাকার কাঠ ধরা পড়লে সবাই বরবাদ হয়ে যাবে। এতগুলো কাঠ এত অল্প সময়ে লুকানো সম্ভব নয়। তাই পুষ্পা বুদ্ধি করে সবগুলো কাঠ পাশের নদীতে ভাসিয়ে দেয় আর কেশবের কাছে টাকা দিয়ে তাকে নদীর ড্যামের কাছে যেতে বলে। কেশব ড্যামের কর্মচারীকে অনেক টাকা ঘুষ দিয়ে ড্যামের সবগুলো গেট বন্ধ করে দিতে বলে। এতে করে নদীতে ভেসে আসা সব কাঠ ড্যামে আটকে যায়। এদিকে পুলিশ গোডাউনে চলে আসে, কিন্তু সেখানে লালচন্দন কাঠের একটা টুকরাও পাওয়া যায় না। পুষ্পা তখন ডিএসপি গোবিন্দকে বলে, কাঠ খুঁজে পেলে আমাকে পাবে না, আর আমাকে খুঁজে পেলে কাঠ পাবে না। গোবিন্দ পুষ্পাকে বলে, তুই আসলেই জানোয়ারের থেকেও খারাপ। পুষ্পা বলে, এই দুনিয়ার থেকে খারাপ আর কিছুই নেই। এখানে আমরা সবাই আমরা নিজেদের লড়াই লড়ছি, আর আমি আমার লড়াই জিতে গেছি। গোবিন্দ বলে, আজ তো তুই জিতে গেছিস, কিন্তু খুব তাড়াতাড়ি তুই হেরে তোর শোক পালন করবি। এরপর মঙ্গল শ্রীনু অনেক বড় পার্টি দিয়েছে, কারণ পুষ্পা তার কোটি কোটি টাকার কাঠ পুলিশের হাত থেকে বাঁচিয়েছে। পার্টিতে সিন্ডিকেটের লোকেরা ছাড়াও পুলিশ অফিসার আর বড় বড় রাজনৈতিক নেতারাও এসেছে। পার্টিতে সবাই অনেক আনন্দ করে। এর মাঝে পুষ্পা জানতে পারে মঙ্গল শ্রীনু সিন্ডিকেটের সবাইকে ধোঁকা দিচ্ছে। শ্রীনু কোন্ডা রেড্ডির কাছ থেকে প্রতি টন কাঠ 25 লক্ষ টাকা দিয়ে কিনে, আর সেই কাঠ চেন্নাইয়ের মুরগান নামে একজনের কাছে প্রতি টন 2 কোটি টাকায় বিক্রি করে। এটা শোনার পর পুষ্পা কোন্ডা রেড্ডির কাছে গিয়ে সব বলে দেয়। কোন্ডা রেড্ডি বলে, তুমি শ্রীনুর কাছে গিয়ে দাম বাড়ানোর কথা বলো। যদি শ্রীনু রাজি হয় তাহলে 50% তোমার, আর রাজি না হলে আমি তোমাকে চিনি না, তুমিও আমাকে চিনো না। পুষ্পা বলে, তাহলে বাদ দিন, শ্রীনুর সাথে কথা বলার হলে আপনিই বলেন। এদিকে পার্টিতে কেশব
শ্রীভাল্লির বাবার কাছে পুষ্পা আর শ্রীভাল্লির বিয়ের কথা বলে। শ্রীভাল্লির বাবা বলে, পুষ্পার বংশ পরিচয় কিছুই জানি না, কিভাবে বিয়ে দেব। কেশব তখন পুষ্পার বাবার নাম বলে। পুষ্পার বাবা উঁচু বংশের লোক ছিল, তাই তার নাম শুনেই শ্রীভাল্লির বাবা বিয়েতে রাজি হয়ে যায়। এরপর বিয়ের পাকা কথা বলার জন্য পুষ্পা তার মাকে নিয়ে শ্রীভাল্লির বাড়িতে যায়। সবকিছুই ভালোভাবে চলছিল, কিন্তু হঠাৎ পুষ্পার সৎ ভাই সেখানে চলে আসে। সে শ্রীভাল্লির বাবাকে বলে, পুষ্পা জারজ সন্তান, তার কোনো পিতৃ পরিচয় নেই। সে পুষ্পার মাকে অনেক অপমান করতে থাকে। পুষ্পা অনেক রেগে যায়। এক পর্যায়ে পুষ্পা রেগে গিয়ে তার সৎ ভাইয়ের মাথায় পাত্র দিয়ে আঘাত করে। সবাই মিলে পুষ্পাকে আটকানোর চেষ্টা করে। তখন ধাক্কাধাক্কির মাঝে পুষ্পার মা মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। পুষ্পা তাড়াতাড়ি তার মাকে হাসপাতালে নিয়ে যায়। তখন ফ্ল্যাশব্যাকে পুষ্পার ছোটবেলার ঘটনা দেখানো হয়। পুষ্পার বাবা মারা যাওয়ার পর পুষ্পার সৎ ভাই পুষ্পা ও তার মাকে লাশের কাছেও যেতে দেয়নি, এমনকি শেষ দেখাও দেখতে দেয়নি। গল্প আবার বর্তমানে চলে আসে। পুষ্পার মা কাঁদতে কাঁদতে বলে, আমি যদি জানতাম আমার জন্য তোকে এত অপমান সহ্য করতে হবে, তাহলে পেটে থাকতেই তোকে মেরে ফেলতাম আর নিজেও মরে যেতাম। পুষ্পার মা কাঁদতে থাকে। পুষ্পা তার মাকে অনেক ভালোবাসে, তাই তাকে কাঁদতে দেখে পুষ্পা অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর পুষ্পা কেশবকে বলে, জন্মদিনে বাবা আমাকে একটা লকেট উপহার দিয়েছিল, সেটি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এটি আমার বাবার শেষ স্মৃতি ছিল। আজকের পর থেকে কাউকে আমার অধিকার ছিনিয়ে নিতে দেব না। সে 10 টাকা হোক আর 10 কোটি টাকাই হোক, আমার অধিকার আমি আদায় করেই ছাড়ব। এই জিদ থেকেই পুষ্পা মঙ্গল শ্রীনুর কাছে যায়, কারণ মঙ্গল শ্রীনু তাকে ঠকাচ্ছিল। মঙ্গল শ্রীনুর বাসায় পুষ্পা গিয়ে দেখে মঙ্গল শ্রীনুর শালা একটা লোককে মারছিল, কারণ সে কাঠের দাম টন প্রতি 50 লক্ষ টাকা চেয়েছে। এরপর সে পুষ্পার সামনেই লোকটির গলা ব্লেড দিয়ে কেটে দেয়। শ্রীনু পুষ্পাকে বলে, তুমি তো মাত্র 2টো চেকপোস্ট পার করে মাল আমার কাছে নিয়ে আসো, আমাকে 15টা চেকপোস্ট পার করে মাল চেন্নাই নিয়ে যেতে হয়, অথচ ও আমার কাছে টন প্রতি 50 লক্ষ টাকা চায়। 15টা চেকপোস্ট পার করা কতটা কঠিন জানো? পুষ্পা বলে, ঠিকই বলেছেন, 15টা চেকপোস্ট পার করতে আমারও অনেক ঝামেলা হয়েছে। পুষ্পার মুখে এমন কথা শুনে শ্রীনু অনেক শকড হয়ে যায়। শ্রীনু পুষ্পাকে বলে, তুমি কার অনুমতি নিয়ে মাল চেন্নাই নিয়ে গেছো? পুষ্পা বলে, আপনি প্রতি টন 25 লক্ষ টাকা করে দিচ্ছিলেন, তাতে আমার লাভ হয় না। টন প্রতি 1 কোটি টাকা দিলে আপনার কাছে কাঠ বিক্রি করব, নয়তো সরাসরি চেন্নাইয়ের মুরগানের কাছে বেচব। শ্রীনুর শালা বলে, মুখ সামলিয়ে কথা বল, এই লোকটা 50 লক্ষ চেয়েছিল, দেখ তার এই অবস্থা করেছি। আর তুই শালা 1 কোটি চাচ্ছিস, তুই চিন্তা কর তোর কি অবস্থা হবে। পুষ্পা বলে, আমিও 50 লাখের কথাই বলতে এসেছিলাম, কিন্তু এখানে রিস্ক দেখে দাম বাড়িয়ে দিয়েছি। টন প্রতি 1 কোটি দিবেন, সিদ্ধান্ত আমাকে জানান। এটা বলে পুষ্পা চলে যায়। পুষ্পা যাওয়ার পর শ্রীনুর শালা বলে, পুষ্পাকেও কেটে ফেলা উচিত ছিল, ওকে যেতে দেওয়া একদম ঠিক হয়নি। তখনই পুষ্পা আবার ফিরে আসে। পুষ্পা শ্রীনুর ফোন দিয়ে মুরগানকে কল করে ডিলের কথা বলে। তখন শ্রীনুর লোকজন পুষ্পাকে মারতে আসে, কিন্তু পুষ্পা একাই সবাইকে মেরে সবার অবস্থা খারাপ করে দেয়। এরপর পুষ্পা শ্রীনুর শালাকে বলে, তোর দুলাভাই আমাকে যেতে দিয়েছে, এই জন্য আমি যাইনি, আমার মন চেয়েছে তাই আমি চলে যাচ্ছিলাম। পুষ্পা আরও বলে, পুষ্পা নাম শুনে কি ফুল মনে করেছ? আমি ফুল নই, আমি আগুন। এরপর পুষ্পা চেন্নাইতে মুরগানের সাথে দেখা করতে যায়। মুরগানের লোকজন পুষ্পাকে ভেতরে যেতে দেয় না। তখন পুষ্পা মুরগানের লোকের হাতে চন্দন কাঠের 1 টুকরা কাঠ দিয়ে সেটিকে স্যাম্পল হিসেবে মুরগানকে দেখাতে বলে। স্যাম্পল দেখে মুরগান নিজেই পুষ্পার কাছে ছুটে আসে, কারণ সেটা একদম খাঁটি চন্দন কাঠ ছিল। পুষ্পা মুরগানের সাথে ডিল ফিক্স করতে চায়, কিন্তু মুরগান বলে, মঙ্গল শ্রীনু অনেক ডেঞ্জারাস লোক, তাকে না জানিয়ে বিজনেস করলে সে মেরেই ফেলবে। তখন পুষ্পা বলে, আমি সবার থেকে আলাদা। এরপর পুষ্পা বলে সে কোন্ডা রেড্ডির বিজনেস পার্টনার। কোন্ডা রেড্ডির নাম শুনে মুরগান ডিল করতে রাজি হয়। এরপর পুষ্পা কোন্ডা রেড্ডিকে ফোন করে বলে সে চেন্নাই এসেছে মুরগানের সাথে ডিল করতে। এ কথা শুনে কোন্ডা অনেক বেশি রেগে যায়, কিন্তু যখন সে শুনে পুষ্পা প্রতি টন কাঠ 1.5 কোটি টাকায় ডিল করেছে, তখন লোভ সামলাতে না পেরে কোন্ডা রাজি হয়ে যায়।
পুষ্পা বলে, ডিল যখন হয়েই গেছে তাহলে এখান থেকে লাভের 50% আমার। এভাবে পুষ্পা 4% থেকে 50%-এর পার্টনার হয়ে যায়। এরপর কোন্ডারেড্ডির লোকেরা জানতে পারে কারা পুলিশকে গোডাউনের খবর দিয়েছিল। তারা শিবাল্লির বাবা ও তার সাথের লোকটিকে মারতে থাকে। শিবাল্লির বাবা জলি রেড্ডিকে বলে, পুলিশ আমাদের টাকার লোভ দেখিয়েছিল, ভেবেছিলাম এই টাকা দিয়ে মেয়ের বিয়ে দিব। জলি রেড্ডি বলে, তোর মেয়েকে ডাক, তারপর তোকে ছেড়ে দেব। এরপর শ্রীবাল্লি জলি রেড্ডির বাসায় গিয়ে তার বাবার কথা জিজ্ঞাসা করে। জলি বলে, তোমার বাবা বেঁচে আছে। জলি শ্রীবাল্লিকে বলে, এখন বাসায় গিয়ে ভালো করে গোসল করে এই শাড়ি পরে রাতে আমার কাছে আসবে, এরপর সকালে তোমার বাবাকে নিয়ে যাবে। শ্রীবাল্লির কাছে কোনো উপায় ছিল না। সে বাসায় গিয়ে কাঁদতে কাঁদতে রেডি হয়, কিন্তু শ্রীবাল্লি জলির কাছে না গিয়ে আগে পুষ্পার কাছে যায়। সে পুষ্পাকে বলে জলি তার বাবাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, কিন্তু সে যদি জলির সাথে রাত কাটায় তাহলে সে তার বাবাকে ছেড়ে দিবে। পুষ্পা শ্রীবাল্লির ওপর অভিমান করে বলে, রেডি হয়েই তো এসেছো, চলে যাও, আমার কাছে কি? তখন শ্রীবাল্লি পুষ্পাকে বলে, আমি জলির কাছে গেলে তখন বাবা ফিরে আসবে, কিন্তু আমি আর তোমার কাছে কোনোদিন ফিরে আসতে পারবো না। পুষ্পা রাগ করে বলে, আমার তো কোনো বংশ পরিচয় নেই, আমার কাছে এসে কি করবে? শ্রীবাল্লি পুষ্পাকে বোঝায় সেও পুষ্পাকে অনেক ভালোবাসে। প্রথম কিস হোক বা প্রথম রাত, সে শুধু পুষ্পাকেই সেটা দিতে চায়। পুষ্পা প্রথমে অনেক অভিমান করে থাকলেও পরে অনেক ইমোশনাল হয়ে যায়। আর শ্রীবাল্লিকে বলে, তোমার কি মনে হয় তুমি আমাকে ভালোবাসো এটা জানার পর আমি অন্য কাউকে তোমাকে ছুতে দিব? এরপর পুষ্পা শ্রীবাল্লিকে নিয়ে জলির কাছে যায়। জলি ভেবেছিল পুষ্পা শ্রীবাল্লিকে দিতে এসেছে, কিন্তু পুষ্পা জলিকে মেরে মেরে হাত পা ভেঙে দেয়। এরপর পুষ্পা জলিকে বলে, এখন কি বড় ভাইয়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলবি, ভাইয়া পুষ্পা আমাকে মেরেছে? জলি বলে, এই ব্যাপারে ভাইয়াকে আমি কিছুই বলবো না, এর প্রতিশোধ আমি নিজেই নিব, তোকে আমি ছাড়বো না। এরপর পুষ্পা শিবাল্লি আর তার বাবাকে বাসায় রেখে আসে। তখন শিবাল্লির মা পুষ্পার জন্য কিছু খাবার এনে দেয়। খাবার নিয়ে পুষ্পা চলে যাচ্ছিল, কিন্তু তখন শিবাল্লি পুষ্পাকে চুমু খায়। এরপর সিন শিফট হয়। কোন্ডারেড্ডি জলিকে দেখার জন্য হাসপাতালে যায়। ডক্টর বলেছে অপারেশন করার পরেও জলি কোনোদিন হাঁটতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কোন্ডারেড্ডি বুঝতে পারছিল না কে জলির এই অবস্থা করেছে। এটা নিয়ে কোন্ডারেড্ডি অনেক বেশি চিন্তিত হয়। এরপর একদিন পুষ্পা আর কেশব জলি রেড্ডির ব্যাপারে কথা বলছিল। জলিকে পুষ্পা মারার কারণে কেশব অনেক টেনশন করছিল, কারণ কোন্ডারেড্ডি জানতে পারলে তাদেরকে খুন করে ফেলবে। পুষ্পা বলে কোন্ডা এসব জানতে পারবে না। তখনই কোন্ডারেড্ডি সেখানে এসে উপস্থিত হয়। কোন্ডারেড্ডি বাহির থেকেই পুষ্পা আর কেশবের সব কথা শুনে ফেলেছিল, কিন্তু পুষ্পাকে সেটা বুঝতে দেয়নি। কোন্ডারেড্ডি পুষ্পাকে শহর থেকে টাকা আনার জন্য তৈরি থাকতে বলে। পরদিন সকালে তারা মুরগানকে দেওয়া কাঠের টাকা নিতে যায়। টাকা নিয়ে ফেরার পথে কোন্ডারেড্ডি পুষ্পাকে তাদের নতুন গোডাউনের দিকে গাড়ি নিয়ে যেতে বলে। তখনই কেশব পুষ্পাকে মেসেজ করে জানিয়ে দেয় কোন্ডারেড্ডি জলিকে মারার ব্যাপারে সবকিছু জেনে ফেলেছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কোন্ডারেড্ডির লোক পুষ্পার মুখ ও হাত বেঁধে দেয়। এরপর তারা পুষ্পাকে মারতে শুরু করে। কোন্ডারেড্ডি পুষ্পাকে বলে, তোকে বিজনেস পার্টনার বানিয়েছি আর তুই আমার ভাইকেই মেরেছিস। তখন পুষ্পা হেসে বলে, আমার মনে হয় না তোমরা ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে মারছ। আসলে আমি তোমার বিজনেসের 50%-এর অংশীদার হয়ে গেছি, তাই আমাকে রাস্তা থেকে সরাতে চাচ্ছ। আমি আগে থেকেই জানতাম এই বিজনেসে আমাকে এমন দিন দেখতে হবে। কোন্ডারেড্ডি পুষ্পার কথা শুনে অনেক রেগে যায়। কোন্ডা পুষ্পাকে গুলি করতে যাচ্ছিল, তখনই সেখানে মঙ্গল সেনুর লোক চলে আসে। ওরা কোন্ডারেড্ডিকে গুলি করে মেরে ফেলে। সেখানে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সুযোগ বুঝে পুষ্পা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মঙ্গল সেনুর লোক পুষ্পাকে মারার জন্য তার পিছনে ধাওয়া করতে থাকে। পুষ্পার হাত আর মুখ বাঁধা থাকলেও পুষ্পা তাদের সাথে মারামারি করে। এখানে অনেক অসাধারণ ফাইটিং সিন দেখানো হয়। এরপর পুষ্পা একটা পিস্তল নিয়ে মঙ্গল সেনুর লোকজনকে বলে চাকু দিয়ে তার হাতের বাঁধন খুলে দিতে। জানের ভয়ে তারা পুষ্পার হাতের বাঁধন খুলে দেয়। এরপর সেখানে কেশব চলে আসে। কেশব পুষ্পাকে নিয়ে চলে যায়। অন্যদিকে মঙ্গল সেনুর শালা জাক্কা রেড্ডিকে ধরে তাকে মেরে ফেলতে যাচ্ছিল, তখনই সেখানে পুষ্পা চলে আসে আর সে জাক্কা রেড্ডিকে বাঁচায়।
পুষ্পা মঙ্গল সেনুর লোকদের অনেক মারতে থাকে। এসব দেখে জাক্কা অনেক অবাক হয়। তখন পুষ্পা জাক্কাকে বলে, তুমি আমার বিজনেস পার্টনার, আমাদের মধ্যে যতই ঝামেলা হোক বাইরে থেকে লোক এসে হামলা করলে আমি তোমার পাশেই দাঁড়াবো। সবাইকে মারার পর পুষ্পা সিনুর শালাকে ধরে। তখন কেশব আর জাক্কা রেড্ডি ওকে ছেড়ে দিতে বলে, কারণ ওকে মারলে ঝামেলা আরও অনেক বেড়ে যাবে। তখনই মঙ্গল সিনু তার শালার ফোনে কল দেয়। পুষ্পা ফোন কল রিসিভ করে। শ্রীনু তার শালাকে ছাড়ানোর জন্য পুষ্পার সাথে একসাথে বিজনেস করার অফার দেয় আর বলে, আমার শালাকে ছেড়ে দে, বিনিময়ে তুই যা রেট বলবি আমি দিতে রাজি আছি। কিন্তু পুষ্পা বলে, ওকে তো আমি একটু আগেই মেরে ফেলেছি, ফোন করতে দেরি করে ফেলেছেন। এটি বলেই পুষ্পা মঙ্গল সিনুর শালাকে গুলি করে মেরে ফেলে। এরপর পুষ্পা শ্রীনুকে বলে, আমি আগেই বলেছি আমি কাউকে ভয় পাই না, আমি এখানে রাজত্ব করতে এসেছি, মাথা নত করতে নয়। এরপর কোন্ডারেড্ডির শেষকৃত্য অনুষ্ঠানে সিন্ডিকেটের সবাই সেখানে উপস্থিত হয়েছে। সেখানে স্থানীয় এমএলএও এসেছে। মঙ্গল শ্রীনুও সেখানে আসে। শ্রীনুর আসার কথা শুনে জাক্কা অনেক রেগে যায়। জাক্কা বন্দুক নিয়ে শ্রীনুকে মারতে যাচ্ছিল। তখনই এমএলএ জাক্কাকে থামিয়ে বলে, ওকে আমি আসতে বলেছি। এরপর সিন্ডিকেটের সবাই সেখানে একটা মিটিং করে। মিটিংয়ে এমএলএ মঙ্গল শ্রীনুকে জিজ্ঞেস করে, সিন্ডিকেটের ভিতরে নিজেদের মধ্যে শত্রুতা কিসের? শ্রীনু বলে, শত্রুতা ওরা আগে শুরু করেছে, ওরা সরাসরি মুরগানের কাছে গিয়ে কাঠ বিক্রি করেছে। তখন এমএলএ জাক্কাকে বলে, সিন্ডিকেটের একটা নিয়ম আছে, নিয়মের বাইরে কেন এসব করেছ? তখন পুষ্পা টাকার ব্যাগ থেকে সব টাকা এমএলএর সামনে ঢেলে দেয়। এরপর পুষ্পা এমএলএকে বলে, সে মুরগানের কাছে প্রতি টন কাঠ 1.5 কোটি টাকা বিক্রি করেছে। তখন সিন্ডিকেটের সবাই জেনে যায় মঙ্গল সিনু সবাইকে ধোঁকা দিচ্ছিল। এরপর পুষ্পা সবাইকে বোঝাতে থাকে, সিনুকে বাদ দিয়ে যদি সরাসরি মুরগানের কাছে কাঠ বিক্রি করে তাহলে 1 টন কাঠ 1.5 কোটি টাকায় বিক্রি করতে পারবে। সবাই একসাথে করে যদি ডিল করি তাহলে 2 কোটি টাকাও বিক্রি করতে পারবো। বিজনেস ভালো হলে এই কাঠ ভবিষ্যতে 3 কোটিতেও বিক্রি হতে পারে। আর এভাবে করতে থাকলে এমএলএ সাহেবের কাছে শুধুমাত্র কমিশনেরই 20 কোটি টাকা আসবে। এত টাকার কথা শুনে এমএলএর মাথা ঘুরে যায়। তখন জাক্কা এমএলএকে বলে, পুষ্পা একদম ঠিক বলেছে, পুষ্পা আমাদের সিন্ডিকেট সামলালেই আমাদের সবার লাভ হবে। এরপর জাক্কা পুষ্পাকে বলে, বসে সব প্ল্যান এমএলএ সাহেবকে বুঝিয়ে বলো। পুষ্পা এমএলএর পাশে বসে এমএলএকে বলে, আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন, সবাইকে এত পরিমাণ টাকা দেখাবো যা কেউ কোনোদিন দেখেনি। আজ পর্যন্ত আমার মাল কোনো পুলিশ ধরতে পারেনি, আমার ওপর একবার বিশ্বাস করেই দেখুন। তখন শ্রীনু বলে, পুষ্পা মাত্র 2 মাস হয়েছে সিন্ডিকেটে এসেছে, ও কিছুতেই সিন্ডিকেট সামলাতে পারবে না। কয়েকজন লোক শ্রীনুকে সাপোর্ট করে, কিন্তু এমএলএ বলে, পুষ্পার কাজের প্রমাণ আমাদের সামনেই আছে, তাই আজ থেকে সিন্ডিকেটের দায়িত্ব পুষ্পার। সবাই পুষ্পার কাছেই কাঠ বিক্রি করবে, আর সকালে সবাই মন্দিরে গিয়ে শপথ গ্রহণ করব। এরপর এমএলএ সেখান থেকে চলে যায়। তখন শ্রীনু এমএলএকে বলে, ওদেরকে বলুন আমার শালার ডেড বডি দেওয়ার জন্য। জাক্কা রেড্ডির লোকজন বলে, যে বাক্সকে চেয়ার মনে করে বসে আছো তার ভিতরেই তোমার শালার বডি আছে। পরদিন সকালে শপথ নেওয়ার পর পুষ্পা পুরো সিন্ডিকেটের লিডার হয়ে যায়। পুষ্পার দিন অনেক ভালো যাচ্ছিল। অনেক তাড়াতাড়ি পুষ্পার অবস্থার পরিবর্তন হয়। পুষ্পার দায়িত্বে সিন্ডিকেটও ভালোই চলছিল। এদিকে এমএলএ সাহেবও এমএলএ থেকে মিনিস্টার হয়ে যায়, ফলে পুরো ক্ষমতা তাদের কাছে চলে আসে। শহরে তাদের রাজত্ব চলতে থাকে। অন্যদিকে শ্রীনুর স্ত্রী তার ভাইয়ের মৃত্যুর জন্য শ্রীনুকে দোষারোপ করতে থাকে। রাগে সে শ্রীনুর গলা ব্লেড দিয়ে কেটে দেয়। শ্রীনুর লোকজন এসে শ্রীনুকে হাসপাতালে নিয়ে যায়, তাই শ্রীনু কোনো মতে প্রাণে বেঁচে যায়। কিন্তু শ্রীনুর স্ত্রী তার ভাইয়ের মৃত্যুর জন্য পুষ্পার উপর প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর জলি রেড্ডিও প্রতিশোধের আগুনে জ্বলছে, কিন্তু সে প্রতিশোধ নেওয়ার অবস্থাতেই নেই, তাই সেও সময়ের অপেক্ষা করছে। এদিকে ডিএসপি গোবিন্দ চাকরি থেকে পদত্যাগ করেছে। তার জায়গায় এসেছে নতুন ডিএসপি, যার নাম বাবার সিং শেখাওয়াত। ডিএসপি শেখাওয়াত আসার পর মুভির গল্প নতুন মোড় নেয়। সে খুব ঘাটতারা স্বভাবের লোক। এদিকে পুষ্পা আর শ্রীভালের বিয়ে ঠিক হয়। পুষ্পা নতুন ডিএসপিকে বিয়ের কার্ড দেওয়ার জন্য থানায় যায়। সেখানে পুষ্পা শেখাওয়াতের নাম নিয়ে মজা করে, আর কোনো রকম সম্মান না দিয়েই পুষ্পা ডিএসপি শেখাওয়াতকে কার্ড দিয়ে বিয়ের দাওয়াত দেয়।
এরপর শেখাওয়াতকে লাল চন্দন কাঠের স্মাগলিংয়ের কমিশনের টাকা হিসেবে 1 কোটি টাকা দেয়। পুষ্পার ব্যবহারে শেখাওয়াত খুব রেগে যায়। সে আগেই পুষ্পাকে কিছু বলে না। সে কমিশনের 1 কোটি টাকা এক এক করে গুনে বলে, আমার কাছে তো কিছু কম মনে হচ্ছে। পুষ্পার লোকেরা ভালোভাবে টাকা গুনে বলে, টাকা তো ঠিক আছে, কিন্তু ডিএসপি বারবার বলতে থাকে কিছু তো কমতি আছে। শেখাওয়াত পুষ্পার বাবার ব্যাপারে জানতো, তাই সে পুষ্পাকে অপমান করার জন্য বলে তাদের দুজনের শার্টই সাদা, কিন্তু পুষ্পার শার্টের কোনো ব্র্যান্ড নেম নেই। সে আরও বলে, মানুষের যেমন সারনেম থাকে, বাবার নাম থাকে, তেমনি শার্টেরও ব্র্যান্ড নেম থাকে। শেখাওয়াত আসলে ইনডাইরেক্টলি পুষ্পার পিতৃ পরিচয় নিয়ে তাকে অপমান করতে থাকে। যার পিতৃ পরিচয় নেই তার কোনো ভ্যালু নেই। সে পুষ্পাকে বলে, তুমি কখনো ব্র্যান্ড হতে পারবে না। পুষ্পা কিছু না বলে চুপচাপ শুনে যাচ্ছিল। এরপর শেখাওয়াত পুষ্পার হাতে হাত করা লাগাতে বলে। শেখাওয়াত পুষ্পাকে বলে, এখন যদি তোমাকে আমি অ্যারেস্ট করি তাহলে মিনিমাম 3 বছরের জেল হবে, তাহলে তোমার বিয়ে হবে 3 বছর পর। এর মানে তোমার বিয়ের দিনক্ষণ আমার হাতে। সে পুষ্পাকে ইচ্ছে মতো অপমান করতেই থাকে। রাগে পুষ্পা নিজের হাত মুষ্টিবদ্ধ করে। তখন শেখাওয়াত বলে, মুষ্টি খোলো, আমার পুলিশ স্টেশনে শুধু আমি মুষ্টি করতে পারবো। এরপর শেখাওয়াত পুলিশের পিস্তল দিয়ে পুষ্পার হাতে গুলি করতে চায়। পুষ্পা বুঝতে পারে শেখাওয়াত আসলে কি চায়, তাই সে শেখাওয়াতকে স্যার বলে সম্বোধন করে। পুষ্পা বলে, আপনার আর কত টাকা লাগবে স্যার? তখন শেখাওয়াত বলে, এই সম্মানটারই কমতে ছিল, আর কিছু না। শেখাওয়াত সবাইকে বলে, এখন থেকে টাকা নিয়ে আসলে স্যার বলে ডাকবে। এরপর পুষ্পা চলে যাচ্ছিল। তখন শেখাওয়াত টাকার ব্যাগ থেকে একটা টাকার বান্ডিল ছুঁড়ে মেরে পুষ্পাকে ব্র্যান্ডের কাপড় কিনতে বলে। সেই দিন পুষ্পা অনেক অপমানিত হয়, কিন্তু শেখাওয়াতকে সে কিছুই বলে না। সেদিনের পর থেকে পুষ্পা শেখাওয়াতের সব কথা মেনে চলে। যে পুষ্পা কোনোদিন কারো কাছে মাথা নত করেনি, সে শেখাওয়াতের হাতের পুতুল হয়ে যায়। এরপর পুষ্পার বিয়ের দিন চলে আসে। বিয়ের সময় হয়ে গিয়েছে, সবাই পুষ্পার জন্য অপেক্ষা করছে, কিন্তু পুষ্পা বিয়ের মণ্ডপে থাকার বদলে শেখাওয়াতের সাথে একটি নির্জন জায়গায় ড্রিঙ্ক করছিল। শেখাওয়াত পুষ্পার সাথে অনেক এনজয় করছিল। তখন পুষ্পা হঠাৎই পুলিশ স্টেশনে ঘটে যাওয়া ঘটনা বলতে শুরু করে। পুষ্পা বলে, আপনি তো বলেছিলেন আমার বিয়ে হবে কবে সে সিদ্ধান্ত আপনি নেবেন। আপনি আমার হবু স্ত্রীকে নিয়েও কথা বলেছেন। শেখাওয়াত বলে, এখন এসব ভুলে যাও। পুষ্পা বলে, জানি এসব আমাকে অপমান করার জন্য বলেছিলেন, তবুও বাদ দিলাম এসব কথা। কিন্তু আমার মাকে নিয়ে আপনি বাজে কথা বলেছেন, আমার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন, এটা আমার সহ্য হয়নি। শেখাওয়াত বলে, আমি তো তোমার মাকে নিয়ে কিছুই বলিনি। পুষ্পা বলে, আপনি যখন আমাকে জারজ বলেছেন তখন আমার মাকে গালি দিয়েছেন। তখন শেখাওয়াত রেগে গিয়ে বলে, কি ড্রামা শুরু করেছো তুমি? এরপর পুষ্পা বলে, আপনার পিস্তলে একটি গুলি বেশি আছে। এই বলে সে শেখাওয়াত থেকে পিস্তল নিয়ে নিজের হাতে গুলি করে। পুষ্পা বলে, সেদিন পুলিশ স্টেশনে আমার হাতে আপনার গুলি করা উচিত ছিল, তাই সেই একটা গুলি আমি এখানে খরচ করে দিলাম। এরপর হাতের রক্ত দেখিয়ে বলে, এগুলো আমার বাবার চিহ্ন। আমার ভাই সব কিছু ছিনিয়ে নিলেও আমার এই চিহ্ন কখনো ছিনিয়ে নিতে পারবে না। এই রক্তই আমার ব্র্যান্ড। এই কথা বলেই পুষ্পা নিজের পিঠে রক্তের ছাপ লাগায়। এরপর পুষ্পা বলে, আপনার কি মনে হয় আমি সামান্য পিস্তল দেখে ভয় পেয়ে যাব? সেদিন আপনি আমাকে অনেক অপমান করেছেন, তবুও আমি চুপ ছিলাম শুধু আমার মায়ের জন্য। আমার মা আগে কখনো খুশির মুহূর্ত পায়নি, তাই আমার মা আমার বিয়ের জন্য অনেক খুশি হয়েছে। সেদিন আমি চুপ ছিলাম কারণ আমার মাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আজ আমি নত হব না। তখন পুষ্পা শেখাওয়াতকে জামা কাপড় খুলে উলঙ্গ হতে বলে। পুষ্পার হাতে পিস্তল ছিল, তাই নিরুপায় হয়ে শেখাওয়াত জামা কাপড় খুলে ফেলে। এরপর পুষ্পাও নিজের কাপড় খুলে ফেলে আর বলে, আমরা দুজনেই উলঙ্গ, কিন্তু আপনার আর আমার মধ্যে অনেক পার্থক্য। কাপড় থাক আর না থাক আমার সম্মান একই থাকবে। আমি এই অবস্থায় যেখানেই যাই না কেন মানুষ আমাকে পুষ্পা ভাই বলে ডাকবে, কিন্তু আপনি পোশাক ছাড়া এই অবস্থায় বাইরে গেলে একটা কুকুরও আপনাকে সম্মান দেবে না।
পুষ্পা আরও বলে, একটা কথা মাথায় রাখুন, আজ থেকে যত টাকা আসুক আর যাক, একটা টাকাও আপনাকে দিব না। আপনার শরীরে পুলিশের পোশাক থাকবে, কিন্তু কেউ কখনো সম্মান করবে না। আপনার সব কিছু আমি ছিনিয়ে নিব। এরপর পুষ্পা সেখান থেকে চলে যায়। এভাবে সাখাওয়াতকে উলঙ্গ করে ছেড়ে দিয়ে পুষ্পা তার অপমানের প্রতিশোধ নেয়। সাখাওয়াত উলঙ্গ অবস্থায় বাসায় যায়। এরপর কমিশনের সব টাকা বের করে পুড়িয়ে দেয় আর প্রচণ্ড রাগে পাগলের মতো হাসতে থাকে। আর পুষ্পাও ওই অবস্থায় বিয়ের মণ্ডপে যায়। পুষ্পার লোকজন এসে পুষ্পাকে বিয়ের কাপড় পরিয়ে দেয়। বিয়ের মণ্ডপে শ্রীবাল্লি পুষ্পাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? পুষ্পা বলে, কেউ একজন পুষ্পাকে ফুল ভেবেছিল, তাই আমি তাকে বুঝিয়ে দিয়েছি পুষ্পা ফুল নয়, পুষ্পা আগুন। পুষ্পা আরও বলে, সামনে যেই থাক না কেন আমি কারো কাছে মাথা নত করব না। এখানেই পুষ্পা দ্য রাইজের গল্প শেষ হয়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। প্রচুর হাইপড হওয়া এই মুভিটি আসলেই অনেক চমৎকার ছিল। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পদ্মপাতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। খোদা হাফেজ।